খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। রাজনীতিতে জোর পরিবর্তন, কাল কি হবে জানি না, কেন এই কথা বললেন দিলীপ ঘোষ? নাম পরিচয় দেখে ইন্দ্রজিৎকে খুন করা হয়েছে, গণপিটুনির ঘটনায় অতি বাম মৌলবাদী ষড়যন্ত্রের অভিযোগ মুখ্যমন্ত্রীর। সিদ্ধান্ত দিল্লির, শ্রমিকবাবু একা নন, বিক্ষুব্ধ কর্মীদের ক্ষোভের মুখে এবার ড্যামেজ কন্ট্রোলে নামলেন দিলীপ। মোদির মেসি শুভেন্দু নিজে জিতেছেন, দলকে জিতিয়েছেন, প্রতিপক্ষ ভেঙে প্রায় খান খান, বাংলা জিতে সংসদে এক ধাক্কায় শক্তিশালী এনডিএ। বিজেপিতে যোগ দিয়ে রাজ্যসভা উপনির্বাচনে প্রার্থী 3 প্রাক্তন তৃণমূল সাংসদকে রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী। শুধু অনুব্রত নন, ঋতব্রতপন্থী তৃণমূলের জেলা সভাপতি পদে একের পর এক মমতা ঘনিষ্ঠ। কে কোন জেলার দায়িত্বে জানেন? নীতি বনাম নেতা আমদানি, সুস্মিতা সুখেন্দু প্রকাশের যোগদানে বিজেপির অন্দরে কি তৈরি হচ্ছে অস্বস্তি? শুভেন্দুর হুঁশিয়ারিতেও দমছেন না হুমায়ুন, রেজিনগরে কাকে প্রার্থী করছেন জানেন? নাম শুনেই চমকে উঠছে মুর্শিদাবাদ। শাহের হাত ধরে কর্মসংস্থানে জোর, বাংলায় একগুচ্ছ কারখানার উদ্বোধন করবেন মোদির ডেপুটি। ঋতব্রত শিবিরে যোগ দিয়ে বীরভূমের শীর্ষ পদ পাচ্ছেন অনুব্রত। ডবল ইঞ্জিনের দুরন্ত গতি, ডানকুনিতে 600 কোটির লগ্নি, লাক্স কোজি কারখানা সম্প্রসারণে শুভেন্দু। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে কি নদিয়া জেলা পরিষদ দখল করবে বিজেপি? জল্পনা উস্কে প্রার্থী দেওয়ার ঘোষণা সাংসদ জগন্নাথ সরকারের। কাল রাত পর্যন্ত চলেছে প্রস্তুতি, আজ আসছেন না অনুব্রত, শিবির বদরের জল্পনার মাঝেই খবর। বেকার যুবক যুবতীদের জন্য সুখবর, যুবশক্তি ভরসা কার্ডে মাসিক 3,000 টাকা, আবেদনের শর্তাবলী জানুন। খাবার টাকা পেয়েছি, ছেলে আর ফিরবে না, শুভেন্দু সাক্ষাতে কেঁদে আকুল ইন্দ্রজিতের বাবা। আমের রাজকীয় স্বাদ এখন আপনার আঙিনায়, রানাঘাটের এই নার্সারিতে হাহাকার সাশ্রয়ী চারা কিনতে। ওদের মধ্যে অনেকেই মমতার সচিবালয়ে ছিলেন। রাজ্যের একগুচ্ছ WBCS অফিসারদের বড় নির্দেশ দিল নবান্ন। বারুইপুরে 2 পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, ইন্দ্রজিতের পরিবারকে 25 লক্ষের চেক ও চাকরি। সিঙ্গুরের 20 বছর পর উলটপুরাণ, মমতার জমি নীতি ঝেড়ে ফেলে সরাসরি জমি অধিগ্রহণের বড় ঘোষণা শুভেন্দুর। একা শ্রমিকের সিদ্ধান্ত নয়, রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, 3 যোগদান নিয়ে অকপট দিলীপ। বাংলায় টাটা, বাটা, রিলায়েন্স সবই আসবে, তোলাবাজি লাল ফিতের ফাঁসের বিরুদ্ধে কড়া বার্তা শ্রমিকের। আরজি কাণ্ডে গ্রেপ্তারের ভয়ে গা ঢাকা, ঋতব্রত শিবিরের বৈঠকে সে নির্মল ঘোষ। 21শে জুলাই ধর্মতলাতেই সমাবেশে অনর কালীঘাট তৃণমূল, শুভেন্দুর সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা দায়ের। বহু বিবাহ করলেই যাবে চাকরি, বন্ধ সরকারি সুবিধা, নির্দেশ মামার। আরজিকর কাণ্ডে বড় মোড়, ষড়যন্ত্রের তদন্তে সিবিআই। যারা আয়ুষ্মান ভারত পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ঘোষণা শুভেন্দু অধিকারীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বিরোধীদের অবস্থান, শিল্প রাজ্যসভার দলবদল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত। এই নিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ একাধিক বিষয়ে প্রতিক্রিয়া দেন। তিনি জানান, বিরোধীরা এখন টুকরে টুকরে গ্যাং, এটা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। মানুষ বিরোধীদের শক্তি দিয়েছে, কিন্তু তাদের লড়াই করার আত্মিক শক্তি নেই, কারণ তারা সরকারে থাকতে অপকর্ম করেছে। তিনি আরও বলেন, আমরাও তো চাই বিরোধীরা শক্তিশালী হোক, যারা সরকারকে ঠিক পথে পরিচালিত করবে, কিন্তু যারা নিজেরা কোনো দিনও ঠিক রাস্তায় চলেনি, তারা সরকারকে কি সঠিক দিশা দেবে? মানুষও মর্যাদা দিয়েছে, আমরা যে শক্তি ছিলাম তার থেকেও বেশি বিরোধীদের শক্তি দিয়েছে, কিন্তু বিরোধীদের মধ্যে আত্মিক শক্তি নেই যে তারা লড়াই করবেন। সরকারে থাকতে অপকর্ম করেছেন, তাই লড়াই করার শক্তি নাই। লড়াই করলে সত্যের পক্ষে থাকতে হয়। আমরা অপেক্ষা করব বিরোধীরা এক হয়ে সরকারের পক্ষে কাজ করবেন। দিলীপ ঘোষ বলেন, রাজনীতিতে জোর পরিবর্তন সম্ভব, কাল কি হবে আমরা জানি না, সেটা আমাদের জানার দরকারও নেই। বর্তমান ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করছে, মানুষ খুশি আছে। কমপক্ষে নিজেদের মধ্যে লড়াই না করে সরকারের সঙ্গে থাকুন। পশ্চিম বাংলার উন্নয়ন এত বছর আটকে ছিল, সেটা যাতে ঠিকঠাক হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ঠিকঠাক হয়, বিরোধিতা করতে গিয়ে বিরোধীরা একসঙ্গে নিজেরা থাকতে পারছেন না, এটা তো ঠিক নয়। বাকি পার্টি ওরা ঠিক করবেন, কি করবেন। মন্ত্রী জানান, একথা ঠিক, তো মানুষ এই পরিবর্তনটাই তো চেয়েছিলেন। আইন শৃঙ্খলা ঠিক থাকবে, শিল্প আসবে, কাজ করার সুযোগ পান। বিজেপির ইমেজ আছে এই রকম ব্যবসায়ীদের জন্য সহায়ক।
যেদিন তাপস দাস শিল্পপতিদের সঙ্গে বৈঠক করছেন সেদিনই আমার কাছে এলিগ্যান্ট স্টিল, যাদের পুরুলিয়ার রঘুনাথপুরে 450 একরের বেশি জায়গা আছে, যেখানে তারা নির্বাচনের আগেও কাজ শুরু করতে চেয়েছিলেন, কাজ করতে দেওয়া হয়নি। আমি মাননীয় তাপস দাকে বলেছি, তাদেরকে পাঠিয়েছি, তারা শিল্প শুরু করতে চান। এভাবেই অনেকে আসছেন, কথা বলছেন, কাজ শুরু করতে চাইছেন, শিল্প শুরু করতে চাইছেন। এইরকম শিল্প অনুকূল পরিবেশ গত 50 বছরে ছিল না। লাভটা সবার ওঠানো উচিত। তিনি বলেন, শ্রমিক ভট্টাচার্য তো এই ব্যাপারে একা সিদ্ধান্ত নেন না, কেন্দ্রীয় সরকারের বিষয় আছে, কেন্দ্রীয় পার্টির বিষয় রয়েছে, ওকে যে নির্দেশ দেওয়া হয়েছে উনি সেটা পালন করেছেন। তবে এটা ঠিক, পশ্চিমবঙ্গের যে রাজনীতির গতিবিধি আছে তার বিপরীতে দিশাতে এটা হয়েছে, সেই জন্যই তাকে টার্গেট হতে হয়েছে। কিন্তু আমাদেরও রাজ্যসভাতে মেজরিটি চাই। কেন্দ্রীয় সরকারকে যদি কাজ করতে হয় তাহলে আমাদের 2 সভাতেই মেজরিটি লাগবে। যারা রাজ্যসভার সাংসদ ছিলেন কেবল দলের সিম্বল পাল্টে আমাদের সিম্বলে থাকবেন, এই লোকগুলো সম্পর্কে আমার ধারণা নেই। তবে সুখেন্দুবাবু গুণী লোক, সংসদে আমার সঙ্গে কয়েকবার দেখা হয়েছে, তাকে কেউ বদমাশ লোক বলবে না। তিনি একমাত্র যিনি তা আমাদের মতোই সেই সময় তৃণমূল কংগ্রেসের নীতির বিরোধিতা করেছিলেন, এজন্য তাকে সাসপেন্ড হতে হয়েছিল। আরজি করে তিনি যেভাবে কথা বলেছিলেন তার মেরুদণ্ড আছে, এটাকে কেন্দ্রীয় পার্টির সিদ্ধান্ত। কাজেই সব ব্যাপারে শ্রমিকদের টার্গেট করতে হবে, এটা ঠিক নয়। এরা বারবার আদালতকে ব্যবহার করে। আদালতে গিয়ে রক্ষা কবচ নিয়েছেন, আদালত যখন বারবার বলছে সহযোগিতা করুন, বলেছেন সহযোগিতা করবেন, এখন উল্টো করছেন। উনি তো সিবিআই সহ অনেকের কাছেই বারবার গিয়েছেন, জিজ্ঞাসাবাদ করেছেন, ভয় পাওয়ার তো কোনো কারণ ছিল না। আজকে একটা ভয়ের স্যাম্পল দিতে ভয় কেন? রিটেক আজকে একটা ভয়েস স্যাম্পল দিতে ভয় কেন? তার মানে ডালমে কুচ কালা হয়। ওরা যে ধরনের কাজ করেছেন, বক্তব্য দিয়েছেন, উস্কেছেন, তার তো ফল ভোগ করতে হবে, বিচার ব্যবস্থার সামনে আসতে হবে। আমিও সেটাই বলবো, বিচার ব্যবস্থা বিচার করবে। পুলিশের দায়িত্ব আছে সুরক্ষা দেওয়ার। আমরাও তো আপিল করতাম, এই ধরনের দুর্ঘটনা হলে আমরাও যেতাম, জেলায় কোনো অনুষ্ঠানে যেতাম। এই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরাই গাড়ি ঘিরে ধরে তাণ্ডব করতো, গাড়ি ভাঙতো, মাথা ফাটাতো আমাদের কর্মীদের। নির্বাচনের কিছুদিন আগে পর্যন্ত খগেন মুর্মু ও স্থানীয় বিধায়ককে রক্তাক্ত করা হয়েছিল, সেই দৃশ্য আমরা ভুলিনি। তার বদলে যদি 2-1টা ডিম খেতে হয়, কি অসুবিধা আছে? ডিম তো বাড়িতেও খান, বাইরেও একটু খান, সেদ্ধ করে খেতেন, এখন কাঁচা খান। সূর্যপুরে উত্তেজিত জনতার মারে নিহত যুবক ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যু নিছক গণপিটুনি নয়, বরং তা একটি সুপরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত হত্যাকাণ্ড। শনিবার নিহতের পরিবারের সঙ্গে দেখা করে এই দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, নির্বাচনে পরাজিত শক্তির উস্কানির পাশাপাশি এই নৃশংস ঘটনার নেপথ্যে অতিবাম ও উগ্র মৌলবাদী শক্তিগুলির গভীর ষড়যন্ত্র থাকতে পারে। একই সঙ্গে দক্ষিণ 24 পরগনার ফুলতলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তৈরি হওয়া অশান্তিতে নিহত প্রসেনজিৎ বিশ্বাসের পরিবারকেও 10 লক্ষ টাকার অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শনিবার বারুইপুরে ইন্দ্রজিতের জীর্ণ বাসভবনে পৌঁছে তার বাবা মায়ের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, নাম আর পরিচয় দেখে একটা 35 বছরের অবিবাহিত যুবকের হাত পা বেঁধে যেভাবে পিটিয়ে খুন করা হয়েছে তা কোনো সাধারণ গণপিটুনি নয়, ঠান্ডা মাথার খুন। নির্বাচনে যারা হেরেছে তাদের উস্কানিতেই এই ঘটনা। এর পেছনে উগ্রপন্থী, মৌলবাদী বা অতিবামপন্থীদের বড়সড় ষড়যন্ত্র থাকতে পারে। মুখ্যমন্ত্রী জানান, ঘটনার ভিডিও ও ছবি দেখে ইতিমধ্যে মূল অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। পুলিশ অত্যন্ত সক্রিয়ভাবে পদক্ষেপ করে অপরাধীদের দীঘা ও বকখালি থেকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় এ পর্যন্ত মোট 38 জনকে পাকড়াও করা হয়েছে। শুভেন্দুর হুঁশিয়ারি, হাত পা বেঁধে পিটিয়ে মারার এই জঘন্য অপরাধে যুক্ত থাকা খুনিদের সঙ্গে কোনো আপোষ বা পেয়ার মোহাম্মদ করা হবে না। ইন্দ্রজিৎকে ফিরিয়ে দেওয়া সম্ভব নয় স্বীকার করেও তার পরিবারকে সর্বতোভাবে সুরক্ষিত করতে একগুচ্ছ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের তরফে এদিন নিহতের বাবা মায়ের হাতে 25 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। এর পাশাপাশি নিহতের দাদা বাপি মণ্ডলকে সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়া হয়েছে। তার পোস্টিং হবে স্থানীয় সূর্যপুর পুলিশ ফাঁড়িতেই। দাঙ্গাকারীদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হওয়া ইন্দ্রজিৎদের বাড়িটি ইতিমধ্যেই সরকারি খরচে সম্পূর্ণ মেরামত করে দেওয়া হয়েছে। নিহতের বৃদ্ধ বাবার জন্য অবিলম্বে বার্ধক্য ভাতা এবং মায়ের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সামাজিক সুরক্ষার ব্যবস্থা সুনিশ্চিত করেছে প্রশাসন। উল্লেখ্য, গত 4 জুলাই বারুইপুরের এক নাবালিকা আচমকা নিখোঁজ হয়ে যায়। পরদিন 5 জুলাই রবিবার সকালে একটি পুকুর থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে, নাবালিকাকে গণধর্ষণের পর নির্মমভাবে খুন করা হয়েছে। এই ঘটনায় পুলিশ এ পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে এবং মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল বুধবার সকালে পুলিশি এনকাউন্টারে খতম হয়েছে। তৃণমূলের 3 প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশিক বড়াইকে বিজেপিতে যোগদান করানো এবং তাদের সরাসরি রাজ্যসভার টিকিট দেওয়া নিয়ে দলের অন্দরে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ। নিচুতলার লড়াকু কর্মীদের একাংশের এই নীতিগত ক্ষোভকে আমরা আগেই আমাদের পোর্টালে তুলে ধরেছিলাম। কর্মীদের সেই ক্ষোভের প্রধান লক্ষ্য হয়ে উঠেছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তবে এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে এবার দলের পাশে দাঁড়িয়ে এবং রাজ্য সভাপতির ওপর থেকে ক্ষোভের চাপ হালকা করতে ময়দানে নামলেন বর্ষিয়ান বিজেপি নেতা তথা রাজ্যের
মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি সাফ জানিয়েছেন, এই সিদ্ধান্তের পেছনে শ্রমিক ভট্টাচার্যের কোনো একক ভূমিকা নেই। এটি সম্পূর্ণ কেন্দ্রীয় নেতৃত্বের রণকৌশল। তৃণমূল ত্যাগী নেতাদের এভাবে রাতারাতি বড় পদ দেওয়া নিচুতলার কর্মীরা সহজভাবে নিতে পারছেন না। রাজ্য দপ্তরে শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে এই দলবদলের পর থেকেই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন স্তরে রাজ্য সভাপতির তুমুল সমালোচনা শুরু হয়। এই প্রেক্ষিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ দলের ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে বলেন, শ্রমিক ভট্টাচার্য তো এ ব্যাপারে একা সিদ্ধান্ত নেন না, পার্টির কেন্দ্রীয় স্তরেরও সুনির্দিষ্ট মতামত নীতি আছে। উনি শুধুমাত্র দিল্লির নির্দেশ পালন করেছেন। দিলীপ ঘোষ নিজেও স্বীকার করে নিয়েছেন যে এই পদক্ষেপটি পশ্চিমবঙ্গের চেনা রাজনীতির স্বাভাবিক গতিবিধির কিছুটা বিপরীতে গিয়েছে, আর সেই কারণেই শ্রমিকবাবুকে কর্মীদের একাংশের ক্ষোভ বা টার্গেটের মুখে পড়তে হচ্ছে। তবে ক্ষুব্ধ কর্মীদের শান্ত করতে এক বড় রাজনৈতিক সমীকরণের কথা মনে করে দিয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের যুক্তি। দিল্লির নরেন্দ্র মোদী সরকারকে যদি দেশের স্বার্থে মসৃণভাবে কাজ করতে হয় এবং একাধিক জরুরি বিল পাশ করাতে হয়, তবে লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা অত্যন্ত প্রয়োজন। এই নেতারা ইতিমধ্যে রাজ্যসভার সাংসদ হিসেবে অভিজ্ঞ, তাই কেবল প্রতীক বদলে তারা পদ্ম শিবিরে সামিল হয়েছেন, যা বৃহত্তর রাষ্ট্রীয় স্বার্থেই করা। দলের ক্ষুব্ধ ক্যাডারদের শান্ত করতে বর্ষিয়ার নেতা সুখেন্দু শেখর রায়ের একটি ভিন্ন দিকও তুলে ধরেন দিলীপ ঘোষ। তিনি বলেন, সংসদে আমার ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে। সুখেন্দুবাবু গুণী মানুষ, তাকে কেউ বদমাশ বলবে না। একই সাথে তিনি মনে করিয়ে দেন, সুখেন্দুবাবুই একমাত্র ব্যক্তি ছিলেন যিনি তৃণমূলের সাংসদ পদের থেকেও আরজিকর কাণ্ডসহ একাধিক বিষয়ে নিজের দলের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে প্রকাশ্যে সোচ্চার হয়েছিলেন এবং তার জন্য তাকে নিজের দলের কাছে সাসপেন্ড হতে হয়েছিল। বিজেপির নিচুতলার লড়াকু কর্মীদের ভাবাবেগ ও নীতিগত লড়াইকে সম্মান জানিয়েও দিলীপ ঘোষের এই বয়ান স্পষ্ট করে দিচ্ছে যে রাজ্য রাজনীতিতে সাময়িক বিতর্ক তৈরি হলেও দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব এই মুহূর্তে সংসদের উচ্চকক্ষে নিজেদের ক্ষমতা মজবুত করতে দীর্ঘমেয়াদী কৌশল নিয়েছে। এখন দেখার দিলীপ ঘোষের এই ব্যাখ্যার পর দলের আদি ও নিষ্ঠাবান কর্মীদের ক্ষোভ কতটা প্রশমিত হয়। নিজে জিতেছেন, দলকে জিতিয়েছেন, শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ করেছেন। এখানেই শেষ নয়, প্রতিপক্ষ তৃণমূল ভেঙে প্রায় খান খান। লোকসভা রাজ্যসভায় এনডিএর শক্তি এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। এইসব দেখে অনেকেই বলছেন, শুভেন্দু অধিকারী যেন নরেন্দ্র মোদীর মেসি। মোদীর মেসি শুভেন্দু। মেসি গোল করেন, গোল করান। ফুটবল মাঠে মেসি মানেই ম্যাজিক। অনেকে বলছেন 4ই মে থেকে বাংলার রাজনীতির ময়দানে শুভেন্দু অধিকারী যেন মেসির ফর্মে। মোদীর মেসি শুভেন্দু। 2014 সাল থেকে দেশে মোদী সরকার, একের পর এক ভোটে মোদী ম্যাজিক, গেরুয়া ঝড়, কেন্দ্রে ক্ষমতায় একের পর এক রাজ্যেও জয়, পূর্ব থেকে পশ্চিম পদ্ম যেন অপ্রতিরোধ্য। তারপরও বিজেপির অনেকেই মনে করেন বঙ্গজয়ের মধ্যে যেন কুছ খাস হয়। রাজ্য তো কতই জেতে বিজেপি, কিন্তু একটা রাজ্য জিতে এতগুলো সাংসদও জিতে নেওয়া, এ কি যে সে ব্যাপার। বাংলা জিতে শুধুমাত্র একটা রাজ্য নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে প্রাপ্তির ডালা তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটি, সেখানে শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ, বাংলা জুড়ে পদ্মের চাষ। প্রথমে বাংলা জয়, এমনই জয় যে প্রতিপক্ষ তৃণমূল ভেঙে প্রায় খান খান। তাদের 20 জন লোকসভার সাংসদ চাইছেন এনডিএতে যোগ দিতে। লোকসভার পর রাজ্যসভা, তৃণমূলের 3 সাংসদ রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিলেন। এবার বিজেপির টিকিটে তারা রাজ্যসভায়। সংসদে মোদীর জোর আরও বেড়ে গেল। পদ্মের দীর্ঘদিনের ইস্যু, অভিন্ন দিওয়ানি বিধি, সেটাও পূরণের পথে শুভেন্দু অধিকারী সরকার। উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ। এই রাজ্যেই চিকেন স্নেক। অতীতে মোদী সরকার বারবারই অভিযোগ করেছে, তৃণমূল সরকারের অসহযোগিতার কারণে চিকেন স্নেকের নিরাপত্তা সুনিশ্চিত করা যাচ্ছে না, অনুপ্রবেশ রোখা যাচ্ছে না। বাংলা জিতে মোদী সরকারের সেই পথও সুগম করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। সীমান্তে জমি দিয়ে দিয়েছেন বিএসএফকে। পশ্চিমবঙ্গের রাজ্যসভা উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনার পারদ চড়িয়ে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটল। বিজেপিতে যোগদানের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই 3 জন প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদকে রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করল বিজেপি নেতৃত্ব। এই দ্রুত সিদ্ধান্তের ফলে রাজ্যের রাজনৈতিক সমীকরণ নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। মঙ্গলবার 9 জুলাই 2026 এক বিশেষ সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্য সভাপতি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তবে বিজেপির পক্ষ থেকে এখনও ওই 3 প্রাক্তন তৃণমূল সাংসদের নাম প্রকাশ করা হয়নি। সূত্রের খবর, তারা প্রত্যেকেই অতীতে তৃণমূল কংগ্রেসের টিকিটে লোকসভা অথবা রাজ্যসভার সদস্য ছিলেন এবং সম্প্রতি বিভিন্ন কারণে দলের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছিল। এই দলবদলের ঘটনা এবং তার পরপরই প্রার্থী ঘোষণা বিজেপির সুচিন্তিত কৌশল বলেই ধরা হচ্ছে। এটি কেবল রাজ্যসভার আসন দখলের লড়াই নয়, 2026 সালের বিধানসভা এবং 2029 সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের প্রভাব বিস্তারের একটি বার্তা বলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
কেন এই উপনির্বাচন? রাজ্যসভায় পশ্চিমবঙ্গের কয়েকটি আসন শূন্য হওয়ায় এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সাধারণত কোনো সাংসদের পদত্যাগ, মৃত্যু, অযোগ্য ঘোষণা অথবা মেয়াদ শেষের আগেই অন্য কোনো কারণে আসন শূন্য হলে উপনির্বাচন হয়। যদিও এই মুহূর্তে শূন্য হওয়া আসনগুলির নির্দিষ্ট কারণ এবং সংশ্লিষ্ট সাংসদদের নাম বিজেপি বা নির্বাচন কমিশন সূত্রে বিশদে জানানো হয়নি। প্রাপ্ত তথ্যে এই বিষয়ে আরও বিস্তারিত বিবরণ অনুপস্থিত। তবে মনে করা হচ্ছে যে কয়েকটি আসন তৃণমূল কংগ্রেসের সাংসদদের পদত্যাগের ফলে শূন্য হয়েছে, সেগুলি পূরণ করাই এই উপনির্বাচনের মূল উদ্দেশ্য। পশ্চিমবঙ্গের মোট 16টি রাজ্যসভা আসন রয়েছে, যার মধ্যে বেশিরভাগই বর্তমানে শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলে। এই উপনির্বাচনগুলির ফলাফল রাজ্যের রাজনৈতিক দলগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দলবদলের রাজনীতি ও বিজেপির কৌশল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপিতে যোগদানের পরই 3 প্রাক্তন তৃণমূল সাংসদকে প্রার্থী করার সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে বিজেপি একদিকে যেমন নিজেদের শক্তি বৃদ্ধি করতে চাইছে, তেমনি অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অন্দরে অস্থিরতার বার্তা দিতে চাইছে। বিগত কয়েক বছরে রাজ্যে দলবদলের প্রবণতা ক্রমশ বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দলের অনেক হেভিওয়েট নেতা ও জনপ্রতিনিধি ঘন ঘন শিবির পরিবর্তন করছেন। এই ঘটনাটিও সেই ধারারই একটি অংশ। বিজেপির এই পদক্ষেপকে তৃণমূল কংগ্রেসের দুর্বলতা হিসেবে তুলে ধরে সাধারণ মানুষের কাছে একটি বার্তা দিতে চাইছে যে শাসক দলের অভ্যন্তরে সবকিছু ঠিকঠাক নেই। অপরদিকে বিজেপির এই কৌশল একাধিক উদ্দেশ্য পূরণে সক্ষম। প্রথমত, দলত্যাগীদের দ্রুত পুরস্কৃত করার মাধ্যমে অন্যান্য দলের অসন্তুষ্ট নেতাদের কাছে একটি স্পষ্ট বার্তা দেওয়া হলো যে বিজেপিতে এলে তাদের যথাযথ সম্মান ও পদ দেওয়া হবে। দ্বিতীয়ত, রাজ্যসভায় বিজেপির শক্তি বৃদ্ধি করা সম্ভব হবে, যারা জাতীয় রাজনীতিতেও দলের অবস্থানকে শক্তিশালী করবে। তৃতীয়ত, এই পদক্ষেপের মাধ্যমে আগামী দিনে পশ্চিমবঙ্গে আরও বড় মাপের দলবদলের ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে বলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন। এটি প্রকারান্তরে তৃণমূলের অভ্যন্তরে বিদ্রোহের আগুন উস্কে দেওয়ার একটি প্রচেষ্টা। বিধানসভা নির্বাচনের পরবর্তী পর্বে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের এক নজিরবিহীন অধ্যায়। সল্টলেকের দলীয় কার্যালয়ে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের 3 প্রাক্তন হেভিওয়েট রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় এবং প্রকাশ চিক বড়াইক। কিন্তু এই হাই প্রোফাইল যোগদানের কয়েক ঘন্টার মধ্যেই দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে তাদের রাজ্যসভার উপনির্বাচনের টিকিট দিয়ে পুরস্কৃত করলো, তা নিয়ে ইতিপূর্বেই রাজ্য রাজনীতির অন্দরে তীব্র চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একটি বড় অংশের প্রশ্ন যে দলবদল বিরোধী নীতি নিয়ে বিজেপি এতকাল সরব ছিল, এই সিদ্ধান্তের পর সেই আদর্শ কি কোথাও ধাক্কা খেলো? সংবাদ মাধ্যম হিসেবে কোনো রাজনৈতিক সত্যকে এড়িয়ে যাওয়া আমাদের উদ্দেশ্য নয়। তাই এই মেগা দলবদলকে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষক এবং দলের নিচুতলার কর্মীদের একাংশের মনে যে সমস্ত তীক্ষ্ণ প্রশ্ন উঠছে তা নিচে তুলে ধরা হলো। দলীয় সূত্রে খবর যে নেতাদের নীতি ও রাজনৈতিক অবস্থানের বিরুদ্ধে বিজেপির সাধারণ কর্মীরা এতদিন বুথে বুথে লড়াই করেছেন। আজ তাদেরই আকস্মিক অন্তর্ভুক্তি দলের নিচু তলায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। যদিও রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, সকলেরই একটা অতীত থাকে এবং বর্তমানে তাদের একমাত্র পরিচয় তারা বিজেপির কর্মী। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে যাদের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই, তাদেরই রাতারাতি মাথায় বসানো কি আদর্শগতভাবে সাধারণ ভোটারদের কাছে ভুল বার্তা দেবে না? সবচেয়ে বেশি জল্পনা তৈরি হয়েছে টিকিট বন্টনের গতি নিয়ে। বিজেপিতে যোগ দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিটি 24শে জুলাইয়ের উপনির্বাচনের জন্য এই 3 নেতার নাম ঘোষণা করে দেয়। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন যে কর্মীরা বছরের পর বছর ধরে দলের জন্য মাঠে ঘাটে রক্তক্ষয়ী সংগ্রাম করছেন, তাদের উপেক্ষা করে নবাগতদের এভাবে তড়িঘড়ি পুরস্কৃত করায় দলের অভ্যন্তরে ক্ষোভ ও হতাশা তৈরি হওয়া স্বাভাবিক। তবে শীর্ষ নেতৃত্বের দাবি, রাজ্যসভায় অভিজ্ঞতা এবং সংখ্যাতত্ত্বের ভারসাম্য বজায় রাখতেই এই রণকৌশল নেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে এই দলবদলকে তীব্র কটাক্ষ করতে শুরু করেছে। তৃণমূলের প্রবীণ নেতাদের দাবি, সুস্মিতা দেব বা সুখেন্দু শেখর রায়ের মতো নেতারা অতীতেও একাধিকবার দলবদল করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের হেভিওয়েটদের তড়িঘড়ি দলে টেনে গুরুত্বপূর্ণ পদ দেওয়ায় বিরোধী শিবিরের ওয়াশিং মেশিন বা সুবিধাবাদী রাজনীতির তত্ত্বটি সাধারণ মানুষের চোখে আরও বেশি বিশ্বাসযোগ্য হয়ে ওঠার ঝুঁকি থেকে যায়। অবশ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের এই সিদ্ধান্তের পেছনে সুনির্দিষ্ট রাজনৈতিক অঙ্ক রয়েছে। রাজ্য বিজেপি শিবিরের দাবি, সুস্মিতা দেবের জাতীয় স্তরের অভিজ্ঞতা এবং প্রকাশ চিক বড়াইকের উত্তরবঙ্গের চা বলয়ের সাংগঠনিক দক্ষতাকে দলের প্রসারে ব্যবহার করাই মূল লক্ষ্য। শ্রমিক ভট্টাচার্যের কথায়, অভিজ্ঞ নেতাদের দলে সামিল করে মোদিজির হাত শক্ত করাই প্রধান উদ্দেশ্য। বিধানসভায় বিজেপির সংখ্যা নিরিখে এদের জয় এখন স্রেফ সময়ের অপেক্ষা। রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি প্রার্থী জয়ী হলে সেখানকার মানুষ যা চাইবেন তাই পাবেন। শুক্রবার রেজিনগরের তকিপুর হাই মাদ্রাসা ময়দানে একটি জনসভায় বক্তব্য রাখতে এসে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে মুখ্যমন্ত্রীর প্রচার সত্ত্বেও রেজিনগর আসনটি আমজনতা উন্নয়ন পার্টির দখলে রাখার বিষয়ে সম্পূর্ণ আশাবাদী ওই কেন্দ্রের দলের সম্ভাব্য প্রার্থী হুমায়ুন কবিরের পুত্র গোলাম নবী আজাদ রবিন।
বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবির আমজনতা উন্নয়ন পার্টির প্রতীকে নওদা এবং রেজিনগর দুটি আসনে লড়াই করে জয়ী হন। যদিও পরবর্তীকালে হুমায়ুন রেজিনগর আসনটি ছেড়ে দেন এবং ঘোষণা করেন ওই আসনে তার পুত্র রবিন প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী 2-2.5 মাসের মধ্যেই রেজিনগর বিধানসভায় উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তো শুক্রবার তকিপুরের জনসভায় বক্তব্য রাখতে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই কথাই ঘোষণা করে গিয়েছেন। এর পাশাপাশি শুভেন্দু অধিকারী বলেছেন, রেজিনগর কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়ী হলে 2টি ব্রিজ দেব, পরিযায়ী শ্রমিকদেরও বাড়ি ফেরাবো, যত আবাস যোজনার ঘর লাগিয়ে দেবো, 2 হাত ভরে দেবো। মুখ্যমন্ত্রীর এই প্রচারের পর আশায় বুক বেঁধেছেন রেজিনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি সমর্থকরা। তারা আশাবাদী উপনির্বাচন হলে আসনটি আমজনতা উন্নয়ন পার্টির হাত থেকে এবার বিজেপির দখলে যাবে। সূত্রের খবর, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অধ্যুষিত রেজিনগর আসনটি বিজেপি এবার পাখির চোখ করতে চলেছে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়ী হলে বিজেপির পক্ষে গোটা রাজ্যে এবং দেশে প্রচার করা সম্ভব হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও এবার বিজেপির দিকে ঝুঁকছেন।